উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। বাদশাহী সার্কাস। রোমান নগরের লোকেরা নানা রকম জন্তু এবং মানুষের লড়াই দেখতে বড় ভালোবাসিত। এ সম্বন্ধে অনেক কথা তোমরা সময় সময় মুকুলে পড়িয়াছ। এক সময়ে আমাদের দেশেও যে ঐরূপ তামাশা হইত তাহা হয়তো সকলের জানা নাই। আগে বিলাতে ওরিয়েন্টাল অ্যানুয়েল নামক একখানি বার্ষিক পত্রিকা বাহির হইত। 1838 সালে উহার যে খণ্ড ছাপা হয় তাহাতে এইরূপ তামাশার কিছু বর্ণনা আছে। এক সাহেব তাহা স্বচক্ষে দেখিয়া এইরূপ লিখিয়া গিয়াছেন। একটা ছোট পুকুরে দুইটা কুমির রাখা হইয়াছিল। ক্রমাগত 2 মাস তাহাদের মুখে লোহার তার দিয়া বাঁধা ছিল। এই 2 মাস তাহারা কিছুই খাইতে পায় নাই। এরপর তাহাদিগকে ধরিয়া ডাঙায় তুলিয়া তাহাদের মুখের বাঁধন খুলিয়া দেওয়া হইল। বাঁধন খুলিয়া ছাড়িয়া দিতে তাহারা আবার জলের ভেতর গিয়া ঢুকিল। 2 মাস একসঙ্গে এক পুকুরে থাকিয়া তাহাদের মধ্যে কতকটা বন্ধুতা হইয়াছিল, সুতরাং তাহারা কোনরূপ ঝগড়া করিবার চেষ্টা করিল না। পুকুরটির জল বেশি গভীর ছিল না, সুতরাং তাহাদের চালচলন বেশ পরিষ্কার দেখা যাইতেছিল। তামাশার জায়গায় বিস্তর লোকের জনতা হইয়াছিল, কিন্তু কুমিরেরা তাহা বড় গ্রাহ্য করিল না। লম্বা বাঁশের খোঁচা 2-1টা না খাইলে তাহাদের বড় একটা নড়িবার চড়িবার মতলবও দেখা গেল না। এমন সময় একটা মরা ভেড়া আনিয়া ছোট কুমিরটার মুখের কাছে ফেলিয়া দেওয়া হইল। ছোট কুমিরটা ভারী ব্যস্ত হইয়া যেই সেটাকে মুখে লইয়াছে, অমনি বড় কুমিরটা তীরের মতো ছুটিয়া তাহাতে ভাগ বসাইতে লাগিল। এরপর কিছুকাল তাহারা জলের নিচে কাড়াকাড়ি করিতে লাগিল। খানিক পরে একটাই ভাসিয়া উঠিল। তখন দেখা গেল যে সে ভেড়ার কতকটা মুখে করিয়া লইয়া আসিয়াছে। সেটুকু খাওয়া হইলে সে আবার ডুব দিল, আর আবার নতুন করিয়া যুদ্ধ আরম্ভ হইল। সেই যুদ্ধের চোটে ছোট পুকুরটি তোলপাড় হইয়া উঠিল। তাহার জল কাদায় ঘোলা আর রক্তে লাল হইয়া যাইতে লাগিল। দর্শকদের উৎসাহের কথা বুঝাই যায়। ভেড়া শেষ হইয়া গেলে 2টাতে পুকুরের 2 জায়গায় ভাসিয়া উঠিল। তখন দেখা গেল যে ছোট কুমিরটার গলায় ভয়ানক একটা গর্ত, আর বড় কুমিরটার সামনের পা একেবারে চৌচির। তাহাদের রক্তে জল লাল হইয়া যাইতেছে, কিন্তু বেশি কিছু কষ্ট যে তাহাদের হইতেছে এরূপ বোধ হইল না। এরপর আর একটা ভেড়া আনিয়া জলে ফেলা হইল, সুতরাং যুদ্ধও আবার আরম্ভ হইল। এবারের যুদ্ধ বেশিক্ষণ থাকিল না, কারণ ভেড়াটা এত পচা ছিল যে সহজেই ছিঁড়িয়া গেল। সেদিনকার তামাশা এই পর্যন্ত। পরদিন বাঘে কুমিরে লড়াই। বাঘটা একটা প্রকাণ্ড চিতাবাঘ। সেই আগের দিনের 2টা কুমিরের সঙ্গে তার লড়াই হইবে। ছোট কুমিরটাকে দেখিয়াই বোধ হইল যে আগের দিনের সেই গলার আঘাতে সে বড়ই কাবু হইয়াছে, যুদ্ধের মেজাজ তাহার একেবারেই নাই। বাঘটাও যেন কুমির দেখিয়া একটু ভয় পাইয়াছে। সে সহজে খাঁচার বাহিরে আসিতে চায় না। তাহাকে খোঁচাইয়া বাহির করিবার দরকার হইল। বাহিরে আসিয়া সে একবার কুমিরের কাছে যায়, আর একবার ওঁত পাতিবার জোগাড় করে, আবার ভয় পাইয়া থামে। বাঘটা বেশি কাছে আসিলে কুমিরগুলা একটু একটু লেজ নাড়ে। এমন সময় কতকগুলি পটকার আগুন ধরাইয়া বাঘের পিছনে ফেলিয়া দেওয়া হইল। পটকার শব্দে বাঘটা চমকাইয়া আর চটিয়া এক লাফে গিয়া ছোট কুমিরটার উপর পড়িল। সে বেচারা আগে হইতেই কাবু হইয়া আছে, সুতরাং তাহার গলায় দাঁত বসাইয়া তাহাকে মারিতে বাঘের কিছুই মুশকিল হইল না। 3 দিন যাবৎ বাঘটা কিছু খাইতে পায় নাই। ক্ষুধায় সে আগেই গরম হইয়াছিল, এর উপরে এখন রক্তের লোভ পাইয়া সে আরও খেপিয়াছে। আবার একটা কুমিরকে এত সহজে মারিয়া তাহার ভয়ও ভাঙিয়াছে, সুতরাং সে ইহার পরেই লাফাইয়া বড় কুমিরের ঘাড়ে পড়িতে গেল। কিন্তু বড় কুমিরটা ভয়ানক তাড়াতাড়ি মাথা সরাইয়া নেওয়াতে বাঘ তো তাহার ঘাড়ে পড়িতেই পারিল না, বরং বাঘ সামলাইয়া উঠিবার আগেই কুমির তাহার মাথাটি কামড়াইয়া ধরিল। সেই কামড়ে বাঘের মাথার খুলি ভাঙিয়া
প্রাণ বাহির হইয়া গেল। ইহার পর এক পালোয়ান বল্লম দিয়া কুমিরটাকে মারিয়া ফেলিল। আর একবার একটা বাঘ আর একটা মহিষে যুদ্ধ হইয়াছিল। মহিষটা প্রকাণ্ড আর ভয়ানক রাগী। মুহূর্তের মধ্যে সে বাঘ মহাশয়কে তাড়াইয়া কোণ ঠাসা করিল। বাঘ তখন আর কি করে, লাফাইয়া মহিষের ঘাড়ে পড়া ভিন্ন তাহার অন্য উপায় নাই। সে মহিষের ঘাড়ে পড়িয়া তাহাকে ক্ষত বিক্ষত করিয়া ফেলিল, কিন্তু মহিষের তাহাতে গ্রাহ্য নাই। সে এমনই জোরে এক ঘা ছাড়া দিল যে বাঘ আচার খাইয়া মাটিতে পড়িয়া অজ্ঞান হইয়া গেল। আর মহিষ সিংহের গুতায় তাহার নাড়ি ভুড়ি বাহির করিয়া দিল। যতক্ষণ বাঘের প্রাণ ছিল ততক্ষণ মহিষ তাহাকে গুতাইয়াছিল আর মারাইয়াছিল। তারপর পাগলের মতো ছুটিতে লাগিল। তাহার গা দিয়া দর দর করিয়া রক্ত পড়িতেছে, মুখ দিয়া ফেনা ঝরিতেছে, চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছে। মাঝে মাঝে দাঁড়াইয়া পায়ে মাটি খোঁড়ে আর ভয়ানক গর্জন করে। তারপর একটি ছোট গন্ডার আনা হইল। সে তামাশার জায়গায় এক পাশে দাঁড়াইয়া আর চোখে মহিষকে দেখিতে লাগিল, কিন্তু কিছুমাত্র ব্যস্ত হইল না। মহিষটা মাঝখানে দাঁড়াইয়াছিল। সে সেখান হইতে শিং নিচু করিয়া গন্ডারের দিকে ছুটিল। মহিষ কাছে আসিবা মাত্র গন্ডার পাশ কাটিয়া তাহাকে এড়াইয়া গেল, আর তাহার নিজের খড়গ দিয়া মহিষকে গুতাইয়া দিল। গুতা মহিষের গায়ে ভালো করিয়া লাগিল না, খালি একটা লম্বা আঁচড় পড়িল। এতক্ষণে গন্ডারটা রাগে ঘোঁত ঘোঁত করিতেছে, তাহার চোখ দুটি যেন জ্বলিতেছে। কিন্তু গন্ডারের চামড়া এমনই শক্ত যে সে গুতায় তাহার বিশেষ কিছুই হইল না। গুতা খাইয়াই গন্ডার তৎক্ষণাৎ মহিষের পাঁজরার ভিতরে তাহার খড়গ ঢুকাইয়া দিল। তারপর তাহাকে খড়গে তুলিয়া খানিক দূরে ছুঁড়িয়া ফেলিল। মহিষও মাটিতে পড়িয়া তখনই মারা গেল। শেষে একটা প্রকাণ্ড ভালুক আর 3টে বুনো কুকুরের যুদ্ধ। বেশ গভীর অথচ মুখ লম্বা চওড়া একটা গর্তের মতন স্থানের মাঝখানে একটা থাম পোতা আছে। ভাল্লুকটা সেই থামের আগায় চড়িতে ভারী ব্যস্ত। এমন সময় কুকুরগুলিকে ভেতরে ছাড়িয়া দেওয়া হইল। ভাল্লুককে থামের উপরে দেখিয়াই কুকুরগুলি ভয়ানক ঘেউ ঘেউ আরম্ভ করিল, কিন্তু ভালুক থামে উঠা লইয়াই ব্যস্ত। কুকুরদের সঙ্গে ঝগড়া করিতে তাহার বড় ইচ্ছা নাই। শেষে থামটাকে খুব নাড়িয়া দেওয়াতে অগত্যা সে নামিয়া আসিল। নামিয়া আসিবা মাত্র কুকুরেরা তাহাকে এমন করিয়া কামড়াইয়া ধরিল যে সে ভয়ানক চেঁচাইতে আরম্ভ করিল। শেষে অনেক কষ্টে গর্তের এক কোণে গিয়া কুকুরগুলিকে সামনে করিয়া বসিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইল। একটা কুকুর তাহার গলা কামড়াইয়া ধরিল। সে দুহাতে চাপিয়া কুকুরটাকে মারিয়া ফেলিল। কুকুর মরিল, কিন্তু কামড় ছাড়িল না। ততক্ষণে আর 2টা কুকুর আসিয়া তাহাকে কামড়াইয়া ধরিল। প্রথম কুকুরটা কখন মরিয়া গিয়াছে, কিন্তু ভাল্লুক সেই যে তাহাকে জড়াইয়া ধরিয়াছিল আর কিছুতেই ছাড়িতে প্রস্তুত নহে। এদিকে 2 কুকুর তাহাকে কামড়াইয়া ছিঁড়িয়া ফেলিয়াছে। বেচারা নাকাল হইয়া শেষটা আবার চেঁচাইতে লাগিল। শেষে আর উপায় না দেখিয়া ভালুক মাথা গুঁজিয়া উপুর হইয়া পড়িয়া রহিল। কুকুরগুলি তাহার পিঠে কামড়াইয়া বিশেষ কিছু করিতে পারিল না। সেখানকার চামড়াও মজবুত আর লোমগুলিও লম্বা লম্বা, সুতরাং কামড়াইবার সুবিধা হয় নাই। যাহা হোক, যতক্ষণ তাহাদের কিছুমাত্র দম ছিল ততক্ষণ তাহারা ভাল্লুককে ছাড়ে নাই। শেষে যখন একেবারেই হাঁপাইয়া পড়িল তখন তাহাদিগকে লইয়া যাওয়া হইল। ভালুকও বড্ড বেঁচে গিয়েছি মনে করিয়া মরা কুকুরটাকে ফেলিয়া দিয়া আবার তাহার থামে চড়িতে ব্যস্ত হইল। স্যান্ডো। একটা ষণ্ডা ছেলে একটা রোগা ছেলেকে মারিয়াছিল। রোগা ছেলেটা উল্টাইয়া মারিতে সাহস পাইল না। সে বলিল যে, আমার গায়ে খুব জোর থাকিলে তোকে দেখাইতাম। বাস্তবিক গায়ে খুব জোর থাকাটা নেহাত মন্দ নয়। পাঠক পাঠিকারা কি মনে করেন জানি না, কিন্তু আমি যদিও খুব বেশি রোগা নই, তবু আমার মনে হয় যে গায়ে আরো অনেকখানি জোর থাকিলে ভালো হইত।
নিজের গায়ে জোর থাকিলে তো ভালো লাগিবারই কথা, অন্যের গায়ে জোর থাকিলে তাহার কথা বলিয়াই কত সুখ পাওয়া যায়। সেই জন্যই হনুমান, ভীম ইহারা সকলের এত প্রিয় হইয়াছেন। আর সেই জন্যই আজ শ্যান্ড সাহেবের সম্বন্ধে কিছু বলা হইতেছে। শ্যান্ড জাতিতে জার্মান, পৃথিবীতে এখন ইনিই সকলের চাইতে বলিষ্ঠ লোক। ছেলেবেলা ইনি খুব রোগা ছিলেন, এমনকি ইহার মা বাপ মনে করিয়াছিলেন যে ইনি বাঁচিবেন না। এই শ্যান্ড খালি নিজের চেষ্টায় এখন পৃথিবীর মধ্যে সকলের চাইতে বলবান, আর তিনি বলেন যে চেষ্টা করিলেই সকলে তাহার মতো হইতে পারেন। 18 বছর পর্যন্ত শ্যান্ড খুবই রোগা ছিলেন। ইহার পর অ্যানাটমি শাস্ত্র পড়িয়া তিনি এক নতুন ব্যায়াম পদ্ধতি অনুসারে ব্যায়াম করাতে 3 বৎসরের মধ্যে তাহার শরীরের বল ভয়ানক বাড়িয়া গেল। এই সময়ে স্যামসন আর তাহার ছাত্র সাইক্লপ, এই দুজন পালোয়ান লন্ডন নগরে তামাশা দেখাইতেছিল। তাহাদের গায়ের জোর দেখিয়া সকলে আশ্চর্য হইয়া যাইত। স্যামসন বিজ্ঞাপন দিয়াছিল, সাইক্লপের তামাশাগুলি যে করিতে পারিবে সে 1500 টাকা পাইবে, আর আমাকে যে হারাইতে পারিবে সে 15,000 টাকা পাইবে। এই সংবাদ শুনিয়া শ্যান্ড লন্ডন শহরে আসিয়া উপস্থিত হইলেন। স্যামসন রোজ তামাশা শেষে চেঁচিয়া বলেন, সাইক্লপের তামাশাগুলি যে করিবে তাহাকে 1,500, আর আমাকে যে হারাইবে তাহাকে 15,000 টাকা দিব। কিন্তু এ পর্যন্ত কেহ তাহার কথার উত্তর দেয় নাই। সেদিনও সে ওই কথাগুলো বলিয়া নিয়ম রক্ষা করিল। স্যামসন মনে করে নাই যে কেহ উত্তর দিতে দাঁড়াইবে। এমন সময় শ্যান্ডর পক্ষ হইতে একজন উঠিয়া বলিলেন, তোমার টাকা কোথায় দেখাও, আমার একজন পালোয়ান আছে। স্যামসন 1500 টাকার একখানি নোট উপস্থিত করিল। স্যান্ড আস্তে আস্তে স্টেজে, অর্থাৎ যেখানে তামাশা দেখানো হয় সেইখানে গেলেন। সাধারণ ভদ্রলোকের পোশাক পরিয়া তিনি গিয়াছিলেন। সে পোশাকে তাহাকে তেমন সন্ধ্যা দেখাইতেছিল না, তাই প্রথমেই অনেকে তাহাকে বিদ্রূপ করিতে লাগিল। স্বয়ং স্যামসন হো হো করিয়া হাসিয়া উঠিল। যাহা হোক, শ্যান্ড যখন কোট খুলিলেন তখন আর এত হাসির অবসর রহিল না। সাইক্লপ প্রথমে 2800 ওজনের 2টা জিনিস দুহাতে লইয়া সেগুলিকে মাথার উপর তুলিল। ইহার মধ্যে তাহার হাত আগাগোড়ায় ঠিক সোজা রহিল। স্যান্ড অবিকল সেইরূপ করিলেন। তারপর সাইক্লপ 3 মণ ওজনের একটা বারবেল, লম্বা লোহার ডান্ডা, তাহার 2 মাথায় 2টা গোলা, দুহাতে মাটি হইতে মাথার উপরে তুলিল। শ্যান্ড যখন তাহাও করিলেন তখন সকলে হাততালি দিতে লাগিল। তাহা দেখিয়া শ্যান্ড এক হাতেই সেই বারবেলটাকে মাটি হইতে উপরে তুলিয়া দেখাইলেন। এরপর সাইক্লপ এক হাতে 2 মণ 1500 ওজনের একটা ডাম্বেল উঠাইয়া সেই হাতটাকে সোজা করিয়া বাড়াইয়া রাখিল এবং আর এক হাতে 1 মণ ওজনের একটা ডাম্বেল মাথার উপরে তুলিল। শ্যান্ডও সেই রূপ করিলেন। সাইক্লপ এই সকল তামাশাই দেখাইত, সুতরাং সকলেই মনে করিল যে স্যান্ডর জিত হইয়াছে। কিন্তু ইহাতে স্যামসন গোলমাল করিতে লাগিল। সেখানকার গণ্যমান্য লোকেদের একজন মধ্যস্থ হইয়া মীমাংসা করিয়া দিলেন যে সাইক্লপ আর 2টা তামাশা দেখাইবে, তাহা যদি স্যান্ড করিতে পারেন তবেই স্যান্ডর জিত হইবে। স্যান্ড বলিলেন যে 2টা কেন, 20টা বলুন, তাহাতেও রাজি আছি। সাইক্লপ চিত হইয়া শুইয়া 3 মণ ওজনের একটা জিনিস তুলিল। সে জিনিসটার উপরে আবার 2জন লোক উঠিয়া দাঁড়াইল। তারপর লোক 2জন নামিয়া গেল, আর সাইক্লপ সেই ভারী জিনিসটাকে লইয়া উঠিয়া দাঁড়াইল। স্যান্ডও ঠিক ওইরূপ করিলেন। সকলের শেষে প্রায় 6.25 মণ ওজনের একটা পাথরের সঙ্গে আরো 1 মণ 16 বাঁধিয়া দেওয়া হইল। সাইক্লপ 2টা চেয়ারের উপরে দাঁড়াইয়া এক আঙুলে এইগুলিকে মাটি হইতে প্রায় 4 ইঞ্চি উঠাইল। ইহাও যখন শ্যান্ড করিয়া দেখাইলেন তখন সাইক্লপের হার মানা ভিন্ন আর উপায় রহিল না। সুতরাং 1500 টাকার পুরস্কারটা তাহাকে দিতে হইল। পুরস্কার পাইয়া স্যান্ড বলিলেন,
আমি শুধু 1500 টাকার জন্য আসি নাই, 15,000 টাকার পুরস্কারটাও লইয়া যাইতে ইচ্ছা করি। কিন্তু স্যামসন সেদিন আর কিছু করিতে রাজি হইল না, বলিল, আগামী শনিবারে এসো। শনিবারে লোকের ভিড় এত বেশি হইল যে সামনের দরজা দিয়া কিছুতেই স্যান্ডো ঢুকিতে পারিলেন না। পিছনের দরজায় গিয়া দেখিলেন সেটাও বন্ধ। দরজার পিছনে লোক আছে, অথচ সে কিছুতেই দরজা খুলিয়া দেয় না। শেষটা আর উপায় না দেখিয়া স্যান্ডো দরজায় এমন এক ঘা লাগাইলেন যে দরজার কবজা খুলিয়া গেল। ভিতরের লোকটা ইহাতে খুব চোট পাইল। তাহাকে 150 টাকা বকশিস দিয়া সন্তুষ্ট করিয়া স্যান্ডো ঘরে ঢুকিলেন। এদিকে স্যামসন স্যান্ডোর দেরি দেখিয়া বলিতে লাগিল, এই দেখো, সে আসিল না। আমি জানিতাম সে আসিবে না। আমি আর 10 মিনিট দেখিব। যাহা হোক, এই 10 মিনিটের আধ মিনিট থাকিতেই স্যান্ডো আসিয়া উপস্থিত হইলেন। তামাশা আরম্ভ হইল। স্যামসন যাহা যাহা দেখায় স্যান্ডো তাহা করিয়া দেখাইলেন। এই সকল তামাশা সাইক্লপের তামাশার চাইতে ঢের শক্ত। প্রথম তামাশা, প্রকাণ্ড একটা লোহার ডান্ডা এক হাতে লইয়া আর এক হাতের উপর মারিয়া সেটাকে বাঁকানো। দ্বিতীয় তামাশা, জাহাজ বাঁধা লোহার দড়ি বুকে জড়াইয়া বুক ফুলাইয়া তাহা ছেঁড়া। তৃতীয় তামাশা, শিকল হাতে জড়াইয়া তাহা ভাঙা। স্যান্ডো এর সমস্তই করিলেন। তারপর বলিলেন, এখন আমি যাহা করি তাহা করো দেখি। এই বলিয়া তিনি 2টা ডাম্বেল লইয়া কসরত করিলেন। তাহার একটি 3 মণ 20 আর একটা 2 মণ 20 ভারী। এবারে স্যামসন বলিয়া উঠিল, ও ঢের দেখিয়াছি, ওসব ফাঁকি। মধ্যস্থেরা কিন্তু বলিলেন যে স্যান্ডোর জিত হইয়াছে, এখন টাকা কোথায়? স্যামসন বলিল, টাকা কাল পাবে। এই কাল পাবে বলিয়া গোলমাল করিয়া সে আর টাকা দিল না। শেষটা সেই নাট্যশালার কর্তৃপক্ষেরা 5,500 টাকা দিয়া স্যান্ডোকে সন্তুষ্ট করিলেন। স্যান্ডো একবার প্যারিসে বেড়াইতে গেলেন। সেখানে ছেলেবেলার একটি বিশেষ প্রিয় বন্ধুর সহিত তাহার দেখা হইল। 10 বছর বয়সের পর আর দুজনের দেখা হয় নাই। কাজেই দুজনারই খুব আনন্দ হইল। ছেলেবেলায় দুজনে খুব বিলিয়ার্ড খেলিতেন। সেই কথা মনে হওয়াতে তাহারা একটা হোটেলে বিলিয়ার্ড খেলিতে গেলেন। সেখানে আর কতকগুলি ফরাসি লোক উপস্থিত ছিল। তাহারা স্যান্ডো আর তাহার বন্ধুর সঙ্গে অভদ্র ব্যবহার করিতে লাগিল, আর তাহাদের খেলা শেষ না হইতেই তাহাদিগকে তাড়াইয়া দিতে চাহিল। যাহা হোক, হোটেলের লোকেরা বলিল যে উহাদের ওরূপ করিবার কোনো অধিকার নাই, তোমরা যতক্ষণ ইচ্ছা খেলিতে পারো। সুতরাং স্যান্ডো আর তাহার বন্ধু একবার খেলা শেষ করিয়া আর একবার খেলিতে লাগিলেন। তাহারা জার্মান ভাষায় কথা বলিতেছেন। ফরাসি তাহা না বুঝিয়া মনে করিল যে বুঝি তাহাদিগকে বিদ্রূপ করা হইতেছে। সুতরাং তাহারা আরও চটিয়া গেল। খেলা শেষ হইলে 2 বন্ধু একটা টেবিলে বসিয়া কিছু জলযোগ করিতেছেন। এমন সময় সেই ফরাসিদের মধ্য হইতে একটা লোক আসিয়া স্যান্ডোর সঙ্গে ঝগড়া বাঁধাইল। স্যান্ডো প্রথমে খুব শান্তভাবে উত্তর দিতেছিলেন। এমনকি 2 বার চড় খাইয়াও তিনি সহ্য করিয়াছিলেন, এবং তাহার বন্ধু তাহার পক্ষ অবলম্বন করিতে চাহিলে তিনি হাতে ধরিয়া তাহাকে বারণ করিয়াছিলেন। স্যান্ডো অবশ্য খুব স্নেহের সহিতই বন্ধুর হাত ধরিয়াছিলেন, কিন্তু সেই ধরাতেই বন্ধুর হাতখানি ভাঙিয়া যাইবার জোগাড় হইতেছিল। তিনি তখন বুঝিতে পারিলেন যে স্যান্ডো আর এখন সে লোক নহেন। সেই ফরাসি কিন্তু স্যান্ডোর শান্তভাব দেখিয়া ক্রমেই চটিতেছিল। শেষটা তাহার নাকে এমনই এক কিল মারিল যে নাক দিয়া রক্ত পড়িতে লাগিল। তাহার ধাক্কায় টেবিলের প্লেট হইতে ঝোল পড়িয়া স্যান্ডোর সবে সেই দিন পরা নতুন স্যুটটি মাটি হইয়া গেল। এমন অবস্থায় কাহার না রাগ হয়? স্যান্ডোও তো মানুষ। সুতরাং তিনি আস্তে আস্তে উঠিয়া ফরাসির ঘাড় আর এক হাতে তাহার 2 পা ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন। তারপর তাহার হাঁটু আর মাথায় ঠোকাঠুকি করিয়া তাহাকে টেবিলে আছড়াইয়া ফেলিলেন।
সেই আছাড়ে টেবিলের চাল ভাঙিয়া ফরাসি ভায়া মেঝেতে পড়িয়া অজ্ঞান হইয়া রহিল। 1.5 দিন সে হাসপাতালে এই অবস্থায় ছিল। অবশ্য এই ঘটনায় স্যান্ডোকে পুলিশে যাইতে হইয়াছিল। প্রথমে একটা পুলিশ তাহাকে ধরিতে আসিলে হোটেলের লোকেরা তাহাকে বলিল যে আরো জন কতক সঙ্গে করিয়া আইসো, এ বড় ভয়ানক লোক। যাহা হোক, স্যান্ডো থানায় যাইতে কোনো আপত্তি করিলেন না। স্যান্ডোর সঙ্গে সঙ্গে তাহার বন্ধু এবং সেই ফরাসির বন্ধুরাও গেল। এই ঘটনায় স্যান্ডোর কোনো দোষ ছিল না, আগাগোড়াই সেই ফরাসিদের দোষ। এ কথা সেই বন্ধুরা থানায় লোকগুলিকে বলাতে তাহারা সহজেই স্যান্ডোকে ছাড়িয়া দিল। স্যান্ডোর রাগ থামিয়া গেলে পর সেই লোকটিকে এত আঘাত দিয়াছেন বলিয়া তাহার মনে খুব ক্লেশ হইতে লাগিল। তিনি তাহাকে হাসপাতালে দেখিতে গেলেন, কিন্তু সে তাহার সহিত দেখা করিতে চাহিল না। প্যারিসের সেই ঘটনার কিছুদিন পরে স্যান্ডো লন্ডনে আসিলেন। সেখানে এক রাত্রিতে তিনি তামাশা দেখাইতেছেন। এমন সময় একটি ভদ্রলোক তাহার সহিত দেখা করিবার প্রার্থনা জানাইলেন। ভদ্রলোকটিকে কোথায় দেখিয়াছেন বলিয়া স্যান্ডোর মনে হইল, কিন্তু ঠিক চিনিতে পারিলেন না। ভদ্রলোকটি অনেক সৌজন্য দেখাইয়া কিছু জলযোগের জন্য স্যান্ডোকে নিয়ে এক হোটেলে গেলেন। তখন ভদ্রলোকটি বলিলেন, মিস্টার স্যান্ডো, বোধহয় আমাকে চিনিতে পারেন নাই। স্যান্ডো বলিলেন, না মহাশয়। তখন ভদ্রলোকটি বলিলেন, চিনিলে হয়তো আমার সঙ্গে কথাই কহিতেন না। ক্রমে জানা গেল যে সেই ভদ্রলোক আর কেহ নহেন, সেই প্যারিসে স্যান্ডো যাহাকে ঠ্যাঙাইয়াছিলেন তিনি বলিলেন, আমি আমার বন্ধুদের মধ্যে সকলের চাইতে সন্ডা, কিন্তু আমি কি জানিতাম যে আপনি স্যান্ডো? তাহা হইলে কি আর আমি আপনার সঙ্গে ওরকম ব্যবহার করি? এইরূপ কথাবার্তার পর ভদ্রলোকটি সেইখানে স্যান্ডোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করিলেন এবং তাহার নির্দেশ স্বরূপ স্যান্ডোকে 1500 টাকা মূল্যের একটি সোনার ঘড়ি উপহার দিলেন। একবার স্যান্ডো আমেরিকা গিয়াছিলেন। সেখানে অনেক বড় বড় শহরে তামাশা দেখাইয়া লোককে আশ্চর্যান্বিত করেন, কিন্তু সকলের চাইতে আশ্চর্যকাণ্ড হইয়াছিল সান ফ্রান্সিসকো নগরে এক সিংহের সহিত তাহার যুদ্ধ। একটা প্রকাণ্ড সার্কাসে সিংহ এবং ভাল্লুকের যুদ্ধ হইবে বলিয়া বিজ্ঞাপন দেওয়া হইয়াছিল, কিন্তু দুইটা পশুকে এইরূপ করিয়া ছেঁড়াছিঁড়ি রক্তারক্তি করানো আইন বিরুদ্ধ বলিয়া পুলিশের লোক তাহা হইতে দিল না। অনেক লোক উৎসুক হইয়া টিকিট কিনিয়াছিল। তামাশা হইল না বলিয়া তাহারা একটু নিরাশ হইল। তখন স্যান্ডো বলিলেন, আমি ওই সিংহের সঙ্গে যুদ্ধ করিব। সিংহটা 6.5 মণ ভারী, স্বভাবটি তার সিংহের পক্ষেও একটু একটু বেশি রকম হিংস্র। দিন 7 আগে তাহার রক্ষকটিকে জলযোগ করিয়াছে। স্যান্ডো বলিলেন, এই সিংহের সহিত যুদ্ধ করিব। সিংহের সঙ্গে খালি বলেরই পরীক্ষা। সিংহ নখ দিয়া আঁচড়াইবে, দাঁত দিয়া কামড়াইবে। মানুষের তো আর তেমন নখ দাঁত নাই, সুতরাং একটা ছোড়া অন্য কোন রকম অস্ত্র না হইলে কিরূপে আত্মরক্ষা হয়? কিন্তু অস্ত্র দিয়া পশুকে খোঁচাইলে নিষ্ঠুরতা হইবে, সুতরাং পুলিশ এই কথায় বাধা দিল। তখন অগত্যা ইহাই স্থির হইল যে সিংহকে মুখোশ আর মোজা পরাইয়া দেওয়া হইবে, খালি গায়ের জোরের পরীক্ষা। ইহাতেও স্যান্ডোর বন্ধুরা কহিতে লাগিলেন, সিংহের এত জোর যে এক চড় মারিয়া তোমার মাথা ছিঁড়িয়া ফেলিতে পারে। যাহা হোক, স্যান্ডো লড়বেনি। দেশময় হুলস্থুল পড়িয়া গেল। যে তাঁবুতে তামাশা দেখানো হয় তাহাতে 20,000 লোক ধরে। এত লোকের সামনে তামাশা দেখাইতে হইলে আগে একটু প্রস্তুত হইয়া লওয়াই দরকার। সুতরাং তামাশার আগে একদিন গোপনে সিংহের সহিত পরিচয় করিয়া লওয়ার ব্যবস্থা হইল। অনেক লোক মিলিয়া শিকল দিয়া বাঁধিয়া সিংহ মহাশয়কে মোজা আর মুখোশ পরাইয়া দিল। সিংহ বিস্তর আপত্তি করিয়াছিল, সুতরাং তাহাকে এ সকল পড়াইতে কয়েক ঘণ্টা সময় লাগিল। যে খাঁচায় লড়াই হইবে তাহা 70 ফুট লম্বা। লোকজন অতি অল্পই ছিল, কিন্তু যাহারা ছিল তাহারা মনে করে নাই যে স্যান্ডো এই খাঁচার ভিতরে ঢুকিয়া আবার বাহির হইয়া আসিবেন। খালি হাতে খালি গায়ে স্যান্ডো খাঁচার ভিতরে প্রবেশ করিলেন।
ষেন্ডকে দেখিয়া সিংহ ভয়ানক রাগের সহিত লাফাইয়া তাহার ঘাড়ে পড়িতে গেল, কিন্তু ষেন্ড হঠাৎ পাশ কাটাইয়া যাওয়াতে তাহা পারিল না। ষেন্ড আর তাহাকে মাটিতে পড়িয়া আশ্চর্য হইবার অবসর দিলেন না। এক হাতে গলা আর এক হাতে কোমর জড়াইয়া ধরিয়া তাহাকে কাঁধের সমান উঁচুতে তুলিলেন, তারপর আছড়াইয়া মেঝেতে ফেলিয়া দিলেন। এমন ব্যবহারে সিংহের রাগ হওয়া নিতান্তই স্বাভাবিক। তাতে সেই সিংহটা আবার ভয়ানক রাগী। সে এমন এক চড় উঠাইল যে ষেন্ড মাথা সরাইয়া না ফেলিলে হয়তো তাহা গুড়াইয়া যাইত, কিন্তু ষেন্ড তাড়াতাড়ি মাথা সরাইয়া লইয়া তাহাকে আবার সাপটাইয়া ধরিলেন। সিংহের তখন প্রায় কলে ইঁদুর পড়ার গোছ হইল। সে কত চেষ্টা করিল, কিছুতেই ষেন্ডর হাত ছাড়াইয়া যাইতে পারিল না। তারপর ষেন্ড নিজেই তাহাকে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। এতক্ষণে সিংহটা এমন ভয়ানক রাগিয়াছে যে সকলেই ষেন্ডকে বাহিরে চলিয়া আসিতে বলিতে লাগিল। কিন্তু ষেন্ডর ইচ্ছা আর একবার শেষ পরীক্ষা হয়। তাই তিনি সিংহের দিকে পিছন ফিরিয়া দাঁড়াইয়া দেখিতে লাগিলেন সে কি করে। সিংহ সেই মুহূর্তেই লাফাইয়া তাহার পিঠে চড়িয়া বসিল। ষেন্ড তখন তাহার মাথার উপর দিয়া হাত বাড়াইয়া দুহাতে সিংহের গলা ধরিলেন, তারপর এক টানে তাহাকে নিজের মাথার উপর দিয়া আনিয়া মেঝেতে আছড়াইয়া ফেলিলেন। ষেন্ড বাহিরে আসিলে দেখা গেল যে মোজা পরা সত্ত্বেও সিংহ তাহাকে খুব আছড়াইয়াছে, তাহার সমস্ত শরীর বাহিয়া রক্ত পড়িতেছে। ষেন্ড তাহা গ্রাহ্যই করিলেন না। তিনি বেশ বুঝিতে পারিলেন যে এখন আর ওই সিংহের সঙ্গে প্রকাশ্যে লড়াই করাতে কোনো মুশকিল হইবে না। তামাশার দিন মোজা আর মুখোশ পরাইবার সময় সিংহটি এমন রাগিয়া গেল যে দুইটা শিকল ছিঁড়িয়া বাহির হইল। যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এখন প্রাণ লইয়া পলাইবার পথ পায় না। চারিদিকে খালি চেঁচা মেচি আর ছোটাছুটি। এমন সময় সিংহ দেখিতে পাইল যে ষেন্ড তাহার পানে তাকাইয়া আছে। অমনি তাহার সেই রাগ আর তেজ কোথায় মিলাইয়া গেল, তাহার আর নড়িবার শক্তি রহিল না। তখন সুযোগ বুঝিয়া তাহার খাঁচাটা কাছে আনা হইল। তারপর ষেন্ড এক ধাক্কা দিয়া তাহাকে চিৎ করিয়া খাঁচার ভিতরে ফেলিয়া দিলেন, আর তৎক্ষণাৎ খাঁচার দরজা আঁটিয়া দেওয়া হইল। এই অবস্থায় অনেক কষ্টে তাহাকে মোজা আর মুখোশ পরানো হইল। দুঃখের বিষয়, এত কষ্ট করিয়া সিংহকে মোজা মুখোশ পরাইয়া খালি কষ্টই সার হইল। সে সিংহ এতক্ষণে ষেন্ডকে বেশ চিনিয়া ফেলিয়াছে। সে আর কিছুতেই যুদ্ধে প্রস্তুত নহে। ধাক্কা, খোঁচা, গুঁতো কিছুতেই আর রাগ হয় না। নিতান্ত ভালো মানুষের ন্যায় সে সকল প্রকার অপমান সহ্য করিতে লাগিল। শেষে উপায়ন্তর না দেখিয়া ষেন্ড সিংহের ল্যাজটাকে দিয়া দড়ি পাকাইতে আরম্ভ করিলেন। ইহাতে যদিও সিংহ খুব রাগিয়া লাফ দিয়া তাহাকে ধরিতে আসিল, কিন্তু একবার সাপটিয়া ধরিয়া আছাড় দিবার পরই সেই রাগটুকু চলিয়া গেল। তখন সিংহ হয়তো মনে মনে বলিতেছেন যে তুই মোর দাদা। সে যুদ্ধ তো আর করিলই না, বরং ষেন্ড যখন তাহাকে ধরিয়া কাঁধে তুলিয়া পায়চারি করিতে লাগিলেন, তখনও সে ছোট খোকাটির মতো চুপ করিয়া রহিল, যেন ঐরূপ করিয়া চলাই তাহার অভ্যাস। আজকাল ষেন্ড যে সকল তামাশা দেখান তাহার কথা কিছু বলিয়া আমরা এই গল্প শেষ করিব। এক জোড়া অর্থাৎ 52খানা তাস লইয়া সেই আস্ত জোড়াকে ছিঁড়িয়া দুভাগ করা যেমন তেমন বীরের কর্ম নয়। একবার চেষ্টা করিয়া দেখিলেই পারো। ষেন্ড 3 জোড়া তাস উপরি উপরি সাজাইয়া তাহা ছিঁড়িয়া দুভাগ, তারপর সেই দুভাগকে আবার উপরি উপরি রাখিয়া ছিঁড়েন। অর্থাৎ 6 জোড়া তাস একসঙ্গে ছিঁড়িলে যাহা হয় তাহাই করেন। 10 মণ ওজনের একটি পোল বুকে লইয়া ষেন্ড চিত হইয়া শয়ন করেন। তারপর 2 জন লোক সেই পোলের উপর দিয়া একখানি এক ঘোড়ার গাড়ি হাঁকাইয়া যায়। এই সকল জিনিসের ওজন সর্বশুদ্ধ প্রায় 40 মণ। ষেন্ড বলেন যে বলবান হওয়া সকলের পক্ষেই সম্ভব। তিনি ছেলেবেলায় নিতান্ত রোগা ছিলেন। তারপর নিজের আবিষ্কৃত প্রণালী অনুসারে ব্যায়াম করিয়া অদ্বিতীয় বীর হইয়াছেন। এই প্রণালী অনুসারে নিয়ম মতো ব্যায়াম করিলে
সকলেই তাহার মতো হইতে পারে, এই কথা তিনি স্পষ্টাক্ষরে বলিয়াছেন। স্যান্ডো স্ট্রেংথ অ্যান্ড হাউ টু অবটেইন ইট নামক একখানা পুস্তক লিখিয়াছেন। তাহাতে তাহার জীবন এবং ব্যায়াম প্রণালীর বিবরণ লেখা আছে। আমার পরিচিত অনেকেই এই প্রণালীতে ব্যায়াম করিয়া বিশেষ উপকার পাইতেছেন। এই প্রণালীর বিশেষ গুণ এই যে ইহা অন্য সকল প্রণালী অপেক্ষা সহজ। ইহাতে খাওয়া দাওয়ার সম্বন্ধে কোনো আঁটাআঁটি নাই, ব্যয় অতি সামান্য, আর খুব শীঘ্র উপকার পাওয়া যায়। প্রার্থনা করি তোমরা স্যান্ডোর ন্যায় বলশালী হও, আর স্যান্ডোর চাইতে সেই বলের অধিকতর সদ্ব্যবহার করো।